নমস্কার, আমি সৌম্যদীপ। আর আজকে আমি তোমাদের সামনে এলাম। তোমরা সবাই নিউজ চ্যানেলগুলোতে দেখেছো যে গার্ডেন রিচে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা মর্মান্তিকভাবে 10 জন থেকে 12 জন অসুস্থ বা বিভিন্নভাবে ইনজিওর হয়েছে এবং সেই সঙ্গে কয়েকজন মারা গেছে। যাই হোক, ওই বিতর্কে আমি যাব না, কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেককে সচেতনতা বাড়াতে হবে এবং সচেতনভাবে কাজকর্ম করতে হবে, যাতে ভবিষ্যতে এই রকম কোনো দুর্ঘটনা না ঘটে। আপনারা যদি সজাগ বা সচেতন না হন, সরকার শত চেষ্টা করলেও এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে না সমাজ। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ ভুলভাবে পরিচালনা করছে এই বিল্ডিং কনস্ট্রাকশন। আমি যদি একটা উদাহরণ দেই, আমার কাছেই, আমি যেহেতু প্ল্যান দিয়ে থাকি, আমার কাছেই মাঝে মধ্যে কল আসে প্ল্যানের জন্য। অনেকের হয়তো একতলা বাড়ি আছে, একতলা বাড়িটা করেছে পুরো ইটের গাঁথুনি দিয়ে, ইটের স্ট্রাকচার দিয়ে। পরে তারা দোতলা করতে চাইছে, ফোন করে বলল, স্যার আমার একটা প্ল্যান লাগবে, আমার একতলা বাড়ি আছে, আমি দোতলা করব, আমার একটা প্ল্যান লাগবে। আপনি কবে প্ল্যানটা দিতে পারবেন? এটা বলে না যে আপনি আসুন একবার বাড়িতে দেখুন, ভিজিট করুন আমার বাড়িটা কি অবস্থা, আমি দোতলা করতে পারবো কিনা, দোতলা করতে গেলে আমাকে নিচে কি সাপোর্ট দিতে হবে কিনা, এটা কখনো জিজ্ঞেস করে না। এটা শুধু বলে, তারা ডাইরেক্ট ফোন করে বলে যে আমার একটা বাড়ি আছে, আমি দোতলা করতে চাই, আমার একটা প্ল্যান লাগবে, আমি লোন করাবো, দাদা আমার প্ল্যানটা যদি কাল পরশু বা সামনে 3 দিনের মধ্যে দিতে পারেন খুব ভালো হয়। তারা হয়তো ভাবে যে বাড়িতে গেলে ইঞ্জিনিয়ারদের একটু বেশি টাকা পয়সা দিতে হয়, কিন্তু এরা এটা বোঝে না যে যারা প্ল্যান দেয় তারা তো প্ল্যানটা পাস করার জন্যই দেয়। তারা আপনার যে নিচের যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটা সামনে গিয়ে দেখলো না, জানলো না, বুঝলো না, ওর মতো করে একটা স্ট্রাকচার ডিজাইন করে আপনার দোতলার প্ল্যানও পাস করিয়ে দিল। পাসও হয়ে গেল, সাপোজ পাসও হয়ে গেল, বছর 10 পরে দেখতে পাবেন যে নিচের ওয়ালগুলোতে ক্র্যাক আসছে, বিভিন্ন জায়গায় ক্র্যাক আসছে। ক্যান্টিলিভার বের করেছেন, ক্যান্টিলিভারের তলা থেকে কংক্রিট খসে পড়ছে। তখন 10 বছর পরে আপনার মেনটেনেন্সের যে খরচ হবে, সেই খরচ আপনি চাইলে 10 বছর আগে থেকে সেভ করতে পারতেন। প্ল্যানিং করে কাজ করলে আপনার হয়তো সেই ওয়েস্টেজ বা সেই রিস্ক থাকতো না। তার চেয়েও বড় কথা যে মানি লস তো হচ্ছেই, সঙ্গে যদি কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জায়গায় প্রাণহানির একটা মানুষের দাম মূল্য দেওয়া যায় না, সেই প্রাণও চলে যেতে পারে কখনো কখনো যদি সেরকম অ্যাক্সিডেন্ট হয়। তো সেই জায়গায় প্রত্যেকটা সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আপনাদের এটা জেনে রাখা উচিত, আপনারা যত দিগ্গজই হন না কেন, আপনারা কখনোই বলতে পারবেন না যে এই বাড়িটা দোতলা করলে কতটা লোড আসবে, আর কোন রড দিয়ে দিলে ওই লোডটা ধরে নেবে, সেটা আপনারা বা মিস্ত্রিরা জানার কথাই নয়। কারণ ওটা একটা সায়েন্টিফিক জিনিস। লোড মূলত 3টে টাইপের হয়: ডেড লোড, লাইভ লোড এবং উইন্ড লোড। আপনাকে দেখতে হবে যে আপনার বাড়িটা যে জায়গায় আছে সেই জায়গায় উইন্ড প্রেশার কতটা। উইন্ড মানে হাওয়ার একটা প্রেশার লাগে বাড়িতে। অবশ্য সেটা যত হাইট হবে সেই প্রেশারটা তত বাড়তে থাকবে। তো সেই হিসাবে তোমাকে স্ট্রাকচার করতে হবে। ডেড লোড জিনিসটা কি? ডেড লোড হলো তোমার যে বাড়ি, কংক্রিট, ইটের গাঁথুনি, লিন্টেল বা বাড়ির মধ্যে খাট রেখেছো, যা কিছু রেখেছো, সেটা হচ্ছে ডেড লোড। লাইভ লোড কি? একটা বাড়িতে 2 জন থাকার কথা, দুজনের একটা ওয়েট আছে, দুজনে 50-100 কেজি, কিন্তু সেই বাড়িতে যদি দুজনের গায়ে 200 জন চেপে যায় তখন কিন্তু লোডটা অনেক বেশি পড়ে। তখন আনলিমিটেড। দুজনের গায়ে 5 জন ঠিক আছে, দুজনের গায়ে যখন 200 জন হয়ে যাবে তখন নির্ঘাত ওই বাড়িটা ভেঙে পড়তে পারে।
তো আপনাকে আগে থেকে প্ল্যানিং করতে হবে যে আমি যে বাড়িটা বানাচ্ছি ওই বাড়িতে অ্যাপ্রক্স মানে আমি কিসের জন্য বানাচ্ছি। আমি ফ্যামিলিকে দিচ্ছি, ফ্যামিলিকে দিলে ধরুন 4 জনের ফ্যামিলি হলে সেখানে আপনাকে ধরে রাখতে হবে মোটামুটি 15 থেকে 20 জন। সেই হিসাবে একটা লোড নিয়ে নিতে হবে, ইমাজিন করতে হবে যে আমার এই বাড়িতে এত লোড পড়তে পারে। তো এই যে ক্যালকুলেশানগুলো এগুলো হচ্ছে আপনাদের পক্ষে জানা সম্ভব নয়। আর একটা মিস্ত্রি বা যারা মিস্ত্রির কাজ করে তারাও এই জিনিসটা জানে না। তারা শুধু এটা জানে যে 16-র 4টে রড দিয়ে যদি আমি বাড়ি করি তাহলে 3 তলা করা যায়। তারা শুধু এটা জানে যে 12-র 3টে করে 6টা যদি আমি রড দিয়ে কলম করি তাহলে আমি দোতলা বাড়ি করতে পারবো, কিছু হবে, এইটুকু জানে। তারা কাজের সম্পর্কে অনেক বেশি জানে, হয়তো গাঁথুনি কী করে করলে তাড়াতাড়ি কাজ করা যাবে বা কীভাবে করলে ওয়েস্টেজ কম হবে, মশলাটা কম ওয়েস্টেজ হবে, সেটা ওরা জানবে, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু যার যেটা জানার কথা নয় সেটা তারা জানবে না। আপনারা তাদের কথায় আপনাদের মন খুশিতে এইভাবে বাড়ি যদি বানাতে থাকেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন খুব ভুগছেন। হয়তো আপনি ভুগবেন, নয়তো আপনার পরবর্তী যে প্রজন্ম যারা ওই বাড়িতে থাকতে চায় বা একটা বাড়ির আয়ু থাকে 80 বছর, একটা বাড়ির আয়ু থাকে 80 বছর। 80 বছরের মধ্যে ধরুন মিনিমাম আপনাকে 30 বছর ওই বাড়ির কস্ট, বাড়িটা যে তৈরি করলেন সেই কস্টটা ওর মধ্যেই থাকে। কিন্তু আপনি নিজের মতো করে আপনি প্ল্যান চেয়ে নিলেন, ইঞ্জিনিয়ারকে ফোন করে বললেন দাদা আমার একটা প্ল্যান লাগবে দিন। ইঞ্জিনিয়ার আকপাক করে 2000-1000 টাকার জন্য একটা প্ল্যান পাঠিয়ে দিল আপনাকে, আপনার বাড়ি ভিজিট করলো না। আপনার বাড়ি ভিজিট করলে 1000 টাকার গায়ে 2000 টাকা দিতে হবে, 5000 টাকা দিতে হবে। এটা মানে ব্যক্তিগত কোনো কথা নয়, এটা সার্বিকভাবে সব জায়গাতেই এই জিনিসটা হচ্ছে। কালকেই আমার কাছে একটা বন্ধুর ফোন এলো, বলছে দাদা তোমার কাছে 2 BHKর কোনো ফ্ল্যাটের প্ল্যান আছে? বললাম হ্যাঁ। আমি ভাবলাম যে উনি হয়তো বাড়ি করবেন কোনো ইঞ্জিনিয়ার দিয়ে, নর্মাল যে লেআউট, প্ল্যানের যে লেআউট, মানে বাড়িটা কোন দিকে রুম হবে, কোন দিকে কিচেন হবে, এটা হয়তো উনি দেখতে চাইছেন। আমি PDF করে পাঠালাম। কিছুক্ষণের মধ্যেই ফোন এলো, বললো যে দাদা ক্যাট ফাইলটা পাঠান, তাহলে আমি ওখানে দাগ নম্বর আর জেল নম্বরগুলো চেঞ্জ করে আমি একটা প্রিন্ট নেব। আমি বললাম এভাবে তো হয় না বাছা। মানে মানুষের মেন্টালিটি দেখুন। উনি ওনার জায়গা, কোথায় বাড়ি হবে আমি জানি না, কী ব্যাপার আমি জানি না, ওখানে সয়েলের কী নেচার আমি জানি না। উনি আমাকে ফোন করে বললো একটা দুম করে প্ল্যান লাগবে, আমাকে দিয়ে দিতে হবে। আমি পাঠাইনি, এখনও পর্যন্ত পাঠাইনি। কাল রাত পর্যন্ত উনি ফলো আপ করেছে, আমি দেব না। কারণ এইভাবে মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে বা চালিত হচ্ছে। তারা নিজেরাই নিজেদের একটা বিশাল বড় কিছু ক্ষতির জন্য নিজেরাই দায়ী, নিজের হাতে নিজের ক্ষতি করছে। অনেকে আছে ব্যাংকের লোনের জন্য দাদা প্ল্যান লাগবে, আমার তো বাড়ি হয়ে আছে একতলা, ওটার একটা প্ল্যান বানিয়ে দিন। আমি প্ল্যান বানিয়ে দিলাম। এবার প্ল্যানটা ওর বাড়ি করেছে ইটের গাঁথুনি দিয়ে, আমাকে করে দিতে হবে কলম দিয়ে। কারণ ওর ইটের গাঁথুনিতে যদি আমি করি তখন দেখা যাবে ওর 5 লাখ কি 10 লাখ টাকা খরচ আসবে 800 স্কোয়ার ফিটের ওপর। কিন্তু ওনার দরকার হচ্ছে 15 লাখ টাকা। 15 লাখ টাকা তো দেখাতে গেলে স্ট্রাকচার হাই করতে হবে। স্ট্রাকচার ওইভাবে পাস হয়ে গেল, ভবিষ্যতে ওরা জানে না, ভবিষ্যতে যখন ওই বাড়ির কোনো অঘটন ঘটবে তখন অফিসিয়ালি ওই বাড়ির প্ল্যান দেখতে চাইবে। এবার ওই প্ল্যানে একরকম থাকবে আর প্র্যাকটিক্যাল একরকম বাড়ি। তখন কিন্তু ওই যে বাড়ির ওনার উনি কিন্তু ফেঁসে যাবে। হয়তো এখন উনি মানে কিছু টাকা সেভ করার জন্য উনি দূর থেকে প্ল্যান নিয়ে নিচ্ছে, কিন্তু এটা সলভ কিভাবে করা যায় এটা যদি উনি চাইতো, উনি বলতো যে দাদা আমি দোতলা করতে চাই,
আমার ইটের গাঁথুনি আছে নিচে, আমি উপরে দোতলা করতে চাই, এর জন্য আমাকে কি কি করতে হবে, কোথায় সাপোর্ট দিতে হবে, বা কোথাও আউটার কলম দিয়ে কোনোভাবে যদি সাপোর্ট দিয়ে আমি করতে পারি কি না, আপনি একবার এসে দেখে যান। এবং যদি কিভাবে করা যায় সেটা একটু বলেন তাহলে ভালো হয়। তাহলে কি হতো, আপনার প্র্যাকটিক্যাল যে বাড়ি আছে ওই বাড়ির উপর রিসার্চ করে আপনার যে পার্শ্ববর্তী যে ইঞ্জিনিয়ার বা যিনি রয়েছে তিনি গিয়ে একটা পর্যালোচনা করে আপনাকে পরামর্শ দিত কিভাবে ওই বাড়িটার উপরে আপনি দোতলা করলেও লং টাইম আপনি কাটাতে পারবেন, তার জন্য কি কি সাপোর্ট দরকার রয়েছে। কিন্তু আপনারা সেটা করেন না, আপনারা সেটা করবেন না, আপনারা বিভিন্নভাবে ওয়েস্টেজ করবেন পয়সা, কিন্তু এদিকে পয়সা খরচা করবেন। এটা হচ্ছে নেচার। আর একটা জিনিস, এখন গ্রামের দিকে ব্যবসার জন্য মানুষ 5তলা 4তলা বাড়ি হেমেশাই করছে। অনেকের প্ল্যান রয়েছে, অনেকে 1তলার প্ল্যান রয়েছে কি 2তলার প্ল্যান রয়েছে, 5তলা করে দিচ্ছে। বা অনেকে বাড়ি শুরু করছে পাইলিং করছে। পাইলিংয়ের ক্ষেত্রে আমি দীর্ঘ আজকে 3-4 বছর এই পাইলিং লাইনে থাকাকালীন যেটা মানে রিয়েলাইজ করেছি, পাইলিংয়ের ক্ষেত্রে দক্ষ যদি আপনার ইঞ্জিনিয়ার না থাকে আপনি কিন্তু মানে ভীষণভাবে ঠকছেন। আপনার যে কন্ট্রাক্টর আপনাকে কিন্তু পুরো চুনা লাগিয়ে যাচ্ছে। সাপোজ ধরুন আপনাকে আপনার কন্ট্রাক্টর বলেছে যে আমার 20 ফুটের পাইল লাগবে, বা আপনার যে কন্ট্রাক্টর বলছে আমি 20 ফুটের পাইল মারছি। আদৌ কি উনি 20 ফুট করছে? 20 ফুটে যে কংক্রিট যাওয়ার কথা ওই কংক্রিট কি আদৌ যাচ্ছে? বা ওই 20 ফুটের নিচে আপনার যে পাইল করছেন ওখানে মাটি চলে আসছে না তো কংক্রিটের মধ্যে? সেগুলোর জন্য টেস্ট হয়, সেই টেস্টগুলো কি আপনারা করেছেন কখনো? করেননি। জাম টেস্ট, পিট টেস্ট, লোড টেস্ট। কারণ আপনারা জানেন যে আমি তো বাড়ি করতাম এমনি নর্মাল ফাউন্ডেশন দিয়ে, আমি পাইল দিচ্ছি মানে ঠিক একদম বেস্ট হয়ে যাচ্ছে। তো প্র্যাকটিক্যালি আপনি যখন যেখানেই বাড়ি বানান, যে জায়গায় বানান, আপনাকে উচিত একজন দক্ষ ইঞ্জিনিয়ার রাখা এবং নিজেকে সচেতন রাখা, মিস্ত্রি বা অন্যদের কথায় নাচানাচি না করে প্র্যাকটিক্যাল যে ব্যাপার, প্র্যাকটিক্যাল যে সিচুয়েশান সেটার সম্পর্কে ওয়াকিবহাল থাকা। না হলে ভবিষ্যতে এরকম শয়ে গার্ডেন রিচ হতে চলেছে। এই পশ্চিমবাংলা নয়, সর্বত্র মানুষ যদি সচেতন না হয়, কোনো সরকার বা কোনো মেয়র কোনো কেউ এই জিনিস আটকাতে পারবে না। মানুষকে সচেতন হতে হবে এবং আমরা মানুষকে মেরে ফেলার চক্রান্ত করছি দিনের পর দিন। কারণ আমরা নিজেরা কিছু পয়সা সেভ করার জন্য কিছু মোহে আমরা ঠিকঠাকভাবে নির্মাণ কাজ করছি না, তার দায় আজকে মানুষকে জীবন দিয়ে নেভাতে হচ্ছে। যেটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু বন্ধুরা, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনার বাড়ির লোকজনকে সচেতন করুন। আপনি ইন্টেরিয়রের কাজ, ডেকোরেশনের কাজ যে কাউকে দিয়ে করান, আপনি প্লাস্টারের কাজ, রং করার কাজ যে কাউকে দিয়ে করান, কিন্তু বাড়ির স্ট্রাকচারটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু খুব বিপদটা শুধু আপনার যে তা নয়, এমন হতে পারে ওই বাড়িতে থাকা ছোট্ট শিশু বা বয়স্ক কোনো মা যে কোনো দিন ওই বিপদের মুখে পড়তে পারে। সেজন্য আপনাদেরও সচেতন হওয়া দরকার। আর একটা কথা না বললেই নয়, বর্তমান যে বিভিন্ন জায়গায় কর্মরত যে ইঞ্জিনিয়াররা রয়েছে তাদের পরিসংখ্যান অনুযায়ী তাদের
কাজ দেওয়া উচিত এবং যদি সম্ভব হয় সরকারের তরফ থেকে আরও নিচু স্তরে, অঞ্চল স্তরে, গ্রাম স্তরে বা পৌরসভা স্তরে, ওয়ার্ড স্তরে, বিভিন্ন ওয়ার্ডে আলাদা আলাদাভাবে জোন করে ইঞ্জিনিয়ার ইমিডিয়েট নিয়োগ করা উচিত। তাতে তারা রিপোর্টিংটা করতে পারবে। যেভাবে আপনারা সিভিক পুলিশ করেছেন, সিভিক পুলিশ করার পরে অন্তত পুলিশের হাতে রিপোর্টিংটা টাইমলি পেয়ে যায়। কারণ আগের মতো নয়, সেই থানা 8 থেকে 10 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার দূরে কোনো ঘটনা ঘটলে পুলিশ আস্তে আস্তে টাইম চলে যাচ্ছে, সেরকম কিন্তু দিন আর নেই। এই সিভিক পুলিশ একটা বিপ্লব এনেছে শাসনে, অবশ্যই তাদের কৃতিত্ব আছে। এবার তাদের নিয়ে কিছু বিতর্ক থাকতেই পারে, সেটা আমার বলার কথা নয়, কিন্তু প্র্যাকটিক্যালি সমাজে যেভাবে নির্মাণ কাজ বেড়ে চলেছে সেইভাবে পর্যাপ্ত ইঞ্জিনিয়ার রাখা উচিত। আমি যে সরকার রয়েছে তাদেরকে অনুরোধ করব এই জিনিসটা বিবেচনা করে দেখার জন্য, এবং আমার যে ইঞ্জিনিয়ার ভাইরা রয়েছে তোমাদের রিকোয়েস্ট করব, পয়সার জন্য ভুলভাল প্ল্যান দেওয়া যাবে না বা দেবে না। যদি বাড়িটা ঠিক না থাকে ওই বাড়ির মালিককে বলে দেবেন আমি প্ল্যান দিতে পারবো না। বাড়ি না ভিজিট করে প্ল্যান দেবে না, কারণ আমরা যদি নিজেরা না ঠিক হতে পারি তাহলে মানুষও ঠিক হবে না। মানুষ তো সবসময় সুযোগটাই খোঁজে, যেখানে বেটার, যেখানে কম টাকাতে পাওয়া যায় সেখানেই চলে যায়। এরা ওষুধ কিনতে গেলে বিবেচনা করে না, এরা মেডিসিনের জায়গায় বিবেচনা করে না, বার্গেনিং করে না। এরা বার্গেনিং করে এইসব জায়গাগুলোতে, এরা বার্গেনিং করে একটা লেবার কাজ করার পর তাকে কত টাকা দেবে। ধন্যবাদ।